আজ ৩রা আগস্ট ২০২৬ মধ্যপ্রাচ্য আজ একটা বড় ধাক্কা থেকে সাময়িকভাবে বেঁচে গেল। আমেরিকা ইরানের উপরে যে হামলার প্রস্তুতি নিয়েছিল, রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত সবচেয়ে বড় হামলা, সেটি আপাতত স্থগিত করা হয়েছে। ঘোষণাটি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্নটা এখানেই, ট্রাম্প কি সত্যিই ইরানের সামনে পিছু হটলেন, নাকি এই স্থগিত আদেশের আড়ালে আরও বড় কিছুর প্রস্তুতি চলছে? আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। আজ আমরা তিনটে জিনিস বোঝার চেষ্টা করব। হামলা কেন থামলো, সৌদি আরবের ভূমিকা ঠিক কতটা, আর ইসরায়েলে আমেরিকা এখন কি জড়ো করছে। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক ঠিক কী ঘোষণা করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন ইরানের উপরে যে বড় হামলাগুলো ঠিক করা ছিল সেগুলো তিনি আপাতত থামিয়ে দিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে একটা শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তটা হলো, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা যদি খুব দ্রুত এগোয় তবেই আমেরিকা এই বড় হামলাগুলো করবে না। এখানে একটা কথা পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, এর মানে কিন্তু শান্তি নয়, এর মানে হলো চুক্তিটা করতে হবে আমেরিকার শর্তে। অর্থাৎ চাপটা সরেনি, শুধু চাপের ধরনটা বদলেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি হামলা থামিয়েছেন কারণ ইরান এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ তার কাছে হামলা না করার অনুরোধ জানিয়েছিল। এখানে শব্দটা খেয়াল করুন, অনুরোধ। ট্রাম্প বলেছেন তার কাছে আবেদন করা হয়েছিল। তিনি আরও দাবি করেছেন একটা সম্ভাব্য সমঝোতার প্রাথমিক কাঠামো নাকি তৈরি হয়ে গেছে, আর সেই কাঠামোর মধ্যে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়টিও রয়েছে। কিন্তু ইরান সত্যি আমেরিকার কাছে অনুরোধ করেছিল কিনা, ইরানি সংবাদ মাধ্যম সেটা কিভাবে দেখছে, সেই জায়গাতেই আসছি একটু পরে। আপাতত রিপোর্ট বলছে কাতার, ওমান এবং আরও কয়েকটি মধ্যস্থতাকারী দেশ যুদ্ধ থামানো এবং হরমুজ প্রণালী আবার খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। আর এখানেই একটা কঠিন বাস্তবতা রয়েছে। হরমুজ বন্ধ থাকুক বা ইরান হামলা চালাতে থাকুক, সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে আরব দেশগুলোরই। আমেরিকার ক্ষতি তুলনায় অনেক কম। অর্থাৎ বড় হামলা আপাতত পিছিয়েছে, কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায়নি। আর পরমাণু আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে মধ্যপ্রাচ্য আগের চেয়েও বড় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠতে পারে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ইরান নিজে এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে? ইরানি সংবাদ মাধ্যমের দাবি হলো ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের সামনে নতি স্বীকার করেছেন। এই দাবি নিয়ে সেখানে রীতিমতো শিরোনাম হয়েছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি গতকাল ২রা আগস্টের একটি প্রতিবেদনে বলছে, ডোনাল্ড ট্রাম্প শেষমেশ পিছু হটেছেন। যে বড় হামলার হুমকি কয়েকদিন ধরে দেয়া হচ্ছিল সেটি আপাতত থামিয়ে দেয়া হয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী আমেরিকা ইরানের জ্বালানি পরিকাঠামোর উপর এখনও পর্যন্ত সবচেয়ে বড় হামলার প্রস্তুতি সেরে ফেলেছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেটা থামিয়ে দেয়া হয়। দর্শক বন্ধুরা, এখানে মনে রাখতে হবে এটি ইরানি সরকারি সংবাদ মাধ্যমের দাবি। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এর আলাদা আলাদা ব্যাখ্যা দিচ্ছে। কোথাও বলা হচ্ছে কোনো আরব শাসক এবং ইরানের অনুরোধে ট্রাম্প পিছিয়ে এসেছেন, আবার কোথাও ইসরায়েলের নামও উঠে আসছে যে তারাই নাকি থামতে বলেছে। অর্থাৎ কারণ নিয়ে একটা মতভেদ স্পষ্ট, এবং এখনই নিশ্চিতভাবে বলা কঠিন যে আসল কারণ কোনটা। আচ্ছা, এবার দেখা যাক এই সিদ্ধান্তের ঠিক আগে ইরান কি বলেছিল। ইরান পরিষ্কার সতর্কবার্তা দিয়েছিল, আমেরিকা বা ইসরায়েল যদি নতুন করে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় কিংবা কোনো আরব দেশ যদি তাদের সঙ্গ দেয় তাহলে ইরানের জবাব হবে অত্যন্ত কঠোর। তারা বলেছিল সেই জবাব হবে পুরোপুরি যথাযথ এবং গোটা অঞ্চলে আগুন জ্বলে উঠবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি রাতেই এই অঞ্চলের একাধিক দেশের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন ইরান নিজের সার্বভৌমত্ব, নিজের ভূখণ্ড এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যে কোনো মূল্যে যে কোনো ধরনের জবাব দেবে। শুধু তাই নয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটিও হুঁশিয়ারি দিয়েছিল, হামলা হলে ইরানের জবাব শুধু পারস্য উপসাগরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যেখান থেকে হামলা হবে জবাব সেখান পর্যন্তও পৌঁছাবে। এই কথাটার ওজন কম নয়,
কারণ এর অর্থ সংঘাত সীমান্ত পেরিয়ে অনেক দূর পর্যন্ত ছড়াতে পারে। কিন্তু দর্শক বন্ধুরা, বিষয়টা এত সরল নয়। ট্রাম্প নিজের শর্তে ইরানকে পরমাণু চুক্তি সই করার সময় দিয়েছেন ঠিকই, কিন্তু এই ইউটার্নের পিছনে একটা বড় যুদ্ধের প্রস্তুতিও চলছে বলে ইঙ্গিত মিলছে। আর ঠিক এখানেই পুরো ছবিটা বদলে যাচ্ছে। ইসরায়েলে একের পর এক আমেরিকান সামরিক বিমান নামছে। এগুলো কিন্তু সাধারণ পরিবহন বিমান নয়, এগুলো হলো ট্যাঙ্কার এয়ারক্রাফট, যারা আকাশে উঠতে উঠতেই যুদ্ধ বিমানে জ্বালানি ভরে দেয়। সহজ করে বলি একটু, এই বিমানগুলোর কাজ হলো ফাইটার জেটগুলো যাতে বারবার নিচে না নেমে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এবং লাগাতার আকাশ থেকেই বোমাবর্ষণ চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করা। এই ধরনের বিমান শান্তির সময়ে জড়ো করা হয় না, এগুলো এক জায়গায় আনা হয় তখনই যখন কোনো বড় যুদ্ধ বা বড় আকাশ অভিযানের প্রস্তুতি চলে। গতকাল 2রা আগস্টের রিপোর্ট অনুযায়ী আমেরিকার আরও 10টি এয়ার টু এয়ার রিফিউলিং এয়ারক্রাফট খুব শীঘ্রই ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছতে চলেছে। এগুলো পৌঁছে গেলে সেখানে এই ধরনের মার্কিন বিমানের সংখ্যা দাঁড়াবে 40। সংখ্যাটা একবার ভাবুন, 40টা জ্বালানি ভরার বিমান এক জায়গায় জড়ো করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমও গতকাল 2রা আগস্ট এই খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী এত বিপুল সংখ্যক মার্কিন সামরিক বিমানের উপস্থিতি বেন গুরিয়ন বিমানবন্দরের উপর চাপ বাড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ যাত্রীবাহী উড়ানে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত দেরি হচ্ছে। আর জুলাই ও আগস্টে এমনিতেই ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত ভ্রমণের মরশুম, পর্যটকদের ভিড়ও বেশি থাকে। এখন সামরিক বিমানের ভিড়ে জায়গা কমে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এবার এখানে একটা পুরনো তথ্য মনে করিয়ে দিই আপনাদের, কারণ এখানেই আসল মোড়টা লুকিয়ে আছে। 15ই জুলাই ইসরায়েলের পরিবহন মন্ত্রক জানিয়েছিল আমেরিকা তাদের বেশ কয়েকটি রিফিউলিং এয়ারক্রাফট বেন গুরিয়ন বিমানবন্দর থেকে সরিয়ে সেগুলোকে নিয়ে যাওয়া হবে ইসরায়েলের বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ সংখ্যা কমার কথা ছিল, কিন্তু হচ্ছে ঠিক উল্টোটা। সরানোর বদলে আরও 10টি নতুন বিমান পাঠানো হচ্ছে সেই বেন গুরিয়নেই। আর সেই রিফিউলিং এয়ারক্রাফট এগুলো যেগুলো আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহার করেছিল। তাহলে দর্শক বন্ধুরা, ছবিটা কি দাঁড়াচ্ছে? একদিকে আমেরিকা ইরানের উপর অত্যন্ত বড় হামলার হুমকি দিচ্ছে, ঠিক সেই সময়ই ইসরায়েলে এভাবে জ্বালানি ভরার বিমান জমা হচ্ছে। এটাকেই ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে যে আমেরিকা তার যুদ্ধের সরঞ্জাম এক জায়গায় জড়ো করছে এবং কোনো বড় আকাশ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এখন এই বিশ্লেষণ যদি সঠিক হয়, তাহলে হামলা স্থগিত করার আসল অর্থ দাঁড়ায় সময় কেনা, প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য সময়। এদিকে ইরানকে ভাবার সময় দেয়া হচ্ছে, অন্যদিকে নিজের বাহিনীকে বলা হচ্ছে আরও সরঞ্জাম আনো। আচ্ছা, এবার আসা যাক তৃতীয় গুরুত্বপূর্ণ জায়গায়, সৌদি আরবের ভূমিকা। হামলা থেমে যাওয়ার পিছনে আরও একটা বড় কারণ সামনে আসছে। রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ইরানের উপরে নতুন হামলা না চালানোর আবেদন জানান। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ইরানের উপরে বড় হামলার প্রস্তুতির খবর সামনে আসার পরই মোহাম্মদ বিন সালমান সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। তিনি ট্রাম্পকে বলেন পরিস্থিতি যেন আর খারাপ করা না হয়, নতুন ও বড় হামলাগুলো যেন পিছিয়ে দেয়া হয়। একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন সৌদি আরব আমেরিকার কাছে এই হামলার পরিকল্পনা নিয়ে স্পষ্ট ব্যাখ্যাও চেয়েছিল, কারণ তাদের আশঙ্কা ছিল যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। আর এই আলোচনা কখন হচ্ছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এই সময়েই মধ্যপ্রাচ্যে থাকা একাধিক মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা জারি করে ফেলেছিল। আর ট্রাম্প নিজেও ইরানের উপর অত্যন্ত কঠোর হামলার হুমকি দিয়েছিলেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি গতরাতে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি তার সমকক্ষদের স্পষ্ট জানিয়ে দেন আমেরিকা বা ইসরায়েল নতুন কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে ইরানের জবাব হবে চূড়ান্ত এবং অত্যন্ত ধ্বংসাত্মক। এবার এই পুরো বিষয়টা সহজভাবে বোঝা যাক। এখন শুধু ইরানের পাল্টা আঘাতের ঝুঁকিই একমাত্র বিষয় নয়। মধ্যপ্রাচ্যের বড় আরব দেশগুলোও চাইছে না
যে এই যুদ্ধ আবার গোটা অঞ্চলকে গ্রাস করুক। আর এর কারণটা খুব বাস্তব। ইরানের পর সবচেয়ে বড় ক্ষতিটা আরব দেশগুলোকেই বইতে হচ্ছে। আমেরিকার সরাসরি ক্ষতি সীমিত, ইসরায়েলের ক্ষেত্রেও যা হওয়ার শুরুতেই হয়ে গেছে, কিন্তু আরব দেশগুলো একেবারে গোড়া থেকেই এই হামলার ধাক্কা সামলাচ্ছে। মোহাম্মদ বিন সালমানের আশঙ্কাটাও এখানেই। ভেবে দেখুন, আমেরিকা যদি সত্যি ইরানের জ্বালানি পরিকাঠামো বা তেলের ঠিকানা, বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র এগুলো সব উড়িয়ে দেয়, তাহলে ইরান বদলা নিতে কী করবে? ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন আমেরিকা পর্যন্ত পৌঁছায় না, ফলে আঘাতটা এসে পড়ে প্রতিবেশী আরব দেশগুলোর উপরেই। আর এই প্রবণতা ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে। আগে হামলা মূলত সীমাবদ্ধ ছিল সামরিক ঘাঁটিতে, এখন জ্বালানি পরিকাঠামোর উপরেও আঘাত আসতে শুরু করেছে। তাই এখন প্রশ্ন হলো, ইরান এমন আচরণ কেন করছে? বিষয়টা একবার তাদের দিক থেকে দেখুন। বছরের পর বছর ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, তাদের তেল বিক্রি করতে দেয়া হয় না, তাদের সেনা কমান্ডারদের হত্যা করা হচ্ছে, শীর্ষ নেতৃত্বকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে একটা দেশের সামনে বিকল্প থাকে খুব কম, আর এই বাস্তবতাটা আরব দেশগুলোও বোঝে। তাই লক্ষ্য করুন, তারা মিলিতভাবে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নামছে না, বরং যুদ্ধ থামানোর চেষ্টা করছে। তবে সব মিলিয়ে সামনে এখন কি হতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় বিষয়। পরিস্থিতি এখন মূলত একটা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে: পরমাণু আলোচনা কত দ্রুত এগোয়। আলোচনা যদি সত্যি এগোয়, তাহলে হয়তো কিছুদিনের জন্য স্বস্তি মিলতে পারে, হরমুজ প্রণালী খোলা নিয়ে সমঝোতাও সামনে আসতে পারে। কিন্তু আলোচনা ভেঙে গেলে দ্বিতীয় সম্ভাবনাটা অনেক বেশি ভয়ঙ্কর, কারণ ততদিনে আমেরিকার সামরিক প্রস্তুতি আরও সম্পূর্ণ হয়ে থাকবে। আর তখন হামলা হলে সেটা শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন ভাবার কোনো কারণ নেই। ইরানের ঘোষিত অবস্থান অনুযায়ী জবাব পারস্য উপসাগর ছাড়িয়ে আরও দূর পর্যন্ত যেতে পারে। তাই আগামী দিনে তিনটে জিনিসের উপর আমাদের নজর রাখতে হবে। 1, পরমাণু আলোচনায় বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছে কিনা। 2, বেন গুরিয়েনে মার্কিন বিমানের সংখ্যা আরও বাড়ছে কিনা। আর 3, কাতার, ওমান, সৌদি আরবের মধ্যস্থতা কোনো চূড়ান্ত রূপ নেয় কিনা। আমেরিকা ইরানের উপর তার সবচেয়ে বড় হামলা আপাতত স্থগিত করেছে, কিন্তু শর্ত জুড়ে। ইরানি সংবাদ মাধ্যম বলছে এটা তাদের জয়, আবার ইসরায়েলে জমা হওয়া 40টি জ্বালানি বিমান বলছে অন্য কথা। আর মাঝখানে দাঁড়িয়ে আরব দেশগুলো, যারা এই যুদ্ধের সবচেয়ে বড় দাম দিচ্ছে। এখন তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, ট্রাম্পের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটা কি সত্যিই কূটনীতিক সাফল্য, নাকি বড় হামলার আগে নিছক সময় কেনার একটা কৌশল? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।